হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, টিয়া লি খুবই চালাকির সাথে অ্যানসেস্টর জুই ইয়াং এবং এম্পারার জনকে সঙ্গে নিয়ে ড্র্যাগন অফিসের ভেতরে ঢুকে পড়েছিল, যেখানে সে অনেকগুলো এমর্টালসকেও ট্র্যাপ করে রেখেছিল। এটা দেখে এম্পারার জন এতটাই রেগে যায় যে সেখানেই তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলার চেষ্টা করেন, কিন্তু টিয়া লি সেখানে নিজের সঙ্গীদের সাহায্য নিয়ে তাকে খুবই নির্মমভাবে হারিয়ে দেয়। আর এই পুরো সময়টায় অ্যানসেস্টর জুই ইয়াং একদম শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তারপর হঠাৎই তিনি তার সামনে এসে বলেন, আমি খুব ভালো করেই জানি পিয়ালুকে যে মেরেছে সে আর কেউ নয়, তুমি নিজেই। এই সত্য জানা মাত্রই বেচারা ভিটলি এতটাই ভয় পেয়ে যায় যে তাড়াতাড়ি অ্যানসেস্টর জুই ইয়াংয়ের সামনে নত হয়ে ক্ষমা ভিক্ষা করতে থাকে। এটা দেখে অ্যানসেস্টর জুই ইয়াং নিজের ডিভাইন এনার্জি ব্যবহার করে তাকে এমন এক বরদান দেন যার ফলে সে মারা যাওয়ার পরও আবার জীবিত হতে পারে। এই পাওয়ার পেয়ে টিয়ালির আনন্দের আর কোনো সীমা ছিল না, কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ অ্যানসেস্টর জুই ইয়াং তাকে একটি ড্র্যাগন পিলারের সাথে বেঁধে তার উপর সূর্যের কিরণ বর্ষণ করতে শুরু করেন। অর্থাৎ সে বারবার যন্ত্রণায় কাতর হয়ে মরত আর মরার পর আবার বেঁচে উঠত। যাই হোক, ভয়ঙ্কর এই শাস্তি দেওয়ার পর অ্যানসেস্টর জুই ইয়াং নিজের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়ে যান। আর এখান থেকেই নেক্সট এপিসোডের শুরু। এপিসোডের শুরুতে আমাদের ড্র্যাগন অফিসের দৃশ্য দেখানো হয়, তবে এটা ছিল তার মাঝের অংশ। সামনে এগোনোর জন্য সেখানে একটি বিশাল এন্ট্রেন্স গেট ছিল। সেই গেটের দিকে আকামি ধীরে ধীরে এগোবার চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। উপরে থেকে সে কষ্ট করে নিজের মাস্টারকে সাহায্যের জন্য ডাকছিল। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলছিল, মাস্টার, প্লিজ এসে আমাকে বাঁচান। কিন্তু তার কণ্ঠ শোনার মতো সেখানে কেউই ছিল না, কারণ সেই বিশাল সেন্টস গেট ছিল এক ধরনের ব্যারিয়ার, যেটা পার হওয়া আকামির জন্য এত সহজ ছিল না। তাই মাঝপথেই বেচারি আকামির সব এনার্জি শেষ হয়ে যায়। সে যখন সেটা রিস্টোর করার চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ তার উপর একটি এনার্জি আক্রমণ নেমে আসে, যা তার মাথা ভেদ করে সোজা পার হয়ে যায়। কিছু বোঝার আগেই বেচারি আকামির খেলা সেখানেই শেষ হয়ে যায়। আর যেই আক্রমণ করেছিল সে আর কেউ নয়, লিংজু। সে চাও ফ্যাংকে সঙ্গে নিয়ে একই এলাকায় এসে পৌঁছেছিল। আকামিকে মারার পর লিংজু নিজের সোর্ড গুটিয়ে চাও ফ্যাংকে বলে, মেয়েটা মৃত্যুর কিনারায় পৌঁছে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপরও বিশ্বাস করতে পারছি না সে দৌড়ে এখানে পর্যন্ত চলে এসেছে। সত্যি, পালানোর ব্যাপারে মারিদের কোনো জবাব নেই। আসলে লিংজু এসব বলছিল চাও ফ্যাংকে খোঁচা দেওয়ার জন্য, কিন্তু চাও ফ্যাং তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সেই এন্ট্রেন্স গেটের দিকে এগিয়ে যায়। আর লিংজু পুরো জায়গাটা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। সে গেটের দিকে তাকিয়ে বলে, কে ভাবতে পারত যে জ্যাংডাও সিটির নিচে এমন একটা সম্পূর্ণ শহর লুকিয়ে আছে? কিন্তু এটা কেমন অদ্ভুত জায়গা, আর এটাকে এখানে বানিয়েছে কে? এভাবে বলতে বলতে সে সরাসরি এন্ট্রেন্স গেটের দিকে এগিয়ে যায়। অন্যদিকে চাও ফ্যাং যতই গেটের কাছে যাচ্ছিল, ততই তার মধ্যে অদ্ভুত এক অনুভূতি জাগছিল। লিংজু তখনও হালকা সুরে বলে যাচ্ছিল, এটা খুবই অদ্ভুত জায়গা, এখনো পর্যন্ত এখানে একটা কীটও দেখিনি। সাধারণত এ ধরনের অভ্যাস তো পোকামাকড়ে ভরা থাকে, কিছু একটা গোলমাল আছে। কিন্তু চাও ফ্যাং সেখানে দাঁড়িয়ে গেটের দিকে গভীরভাবে তাকিয়েছিল। গেটের ভেতর থেকে যেন এক অদ্ভুত এনার্জির ঢেউ বের হচ্ছিল। যদিও সেটা ছিল সেই এনার্জির মাত্র সামান্য অংশ, তবুও সেটা অনুভব করে চাও ফ্যাং ভীষণ অস্থির হয়ে উঠেছিল। একই অনুভূতি লিংজুও পেয়েছিল। সে হঠাৎই গম্ভীর হয়ে বলে, কেন জানি হঠাৎ করে এখানে এত পরিচিত এক এনার্জির অনুভূতি হচ্ছে। চাও ফ্যাং বিষণ্ণ গলায় জবাব দেয়, কারণ এটা অন্য কারো নয়, আমাদের টান ইনসেটের এক ডিসাইপেলের এনার্জি, তাই এটা এত পরিচিত লাগছে। লিংজু মাথা নেড়ে বলে, তুমি ঠিক বলছ, আমারও তাই মনে হচ্ছে। আর এই এনার্জি থেকে এটাও বোঝা যাচ্ছে, যারই এনার্জি হোক সে এখনো জীবিত। সে কে হতে পারে? এটা কি পিলুর সোলের কোনো অংশ? এই সত্য জানার জন্য লিংজু যখন সেন্টস গেটের ওপর হাত রাখতে যায়, তখনই চাও ফ্যাং তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সে বলে, না, এটা করো না, আমাকে অনেক আগেই ইনসেট থেকে বের করে দেওয়া হয়েছে, তাই এখন টান ইনসেটের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নেই।
এই ব্যাপারটা তোমার ছোট ভাইয়ের উপর ছেড়ে দাও, সেই আমাদের সঙ্গী ডিসাইপেলের প্রতিশোধ নেবে। সে এখনও ইনসেটের ডিসাইপল, আর সে এখন পর্যন্ত খুব ভালোভাবেই কাজ করে আসছে, তাই সামনের বিষয়টাও তার ওপরই ছেড়ে দেওয়া উচিত। লিংজু মুচকি হেসে বলে, কিন্তু আমিও তো টান ইনসেটের একজন ডিসাইপল, তাহলে আমি এগোতে পারবো না কেন? আমারও সমান অধিকার আছে আমাদের সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। এটা বলে সে আবার হাত বাড়াতে গেলে এবার চাওফ্যাং তার হাত এমনভাবে মুচড়ে ধরে যে ব্যথায় তার মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়। কিন্তু চাওফ্যাংয়ের মুখের কঠোর অভিব্যক্তি দেখে সে নিজের আর্তনাদ গিলে ফেলে। তাড়াতাড়ি বলে ওঠে, সিনিয়র সিস্টার, আপনি ঠিকই বলেছিলেন, এই ব্যাপারটা আমার জুনিয়র ব্রাদার সামলালেই ভালো হবে। সত্যি বলতে আমিও তাকে আবার একবার অ্যাকশনে দেখতে চাই, আর আমার মনে হয় আপনিও তাই চান। ঠিক বলেছি তো? কিন্তু চাওফ্যাং তখনও রাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। এটা দেখে লিংজু মনে মনে ভাবে, নারীদের বোঝা সত্যি খুব কঠিন। একটু আগেও তো সে নিজেই এখানে প্রতিশোধ নিতে করছিল, আর এখন হঠাৎ করে কি হলো যে আমাকেই সামনে এগোতে দিচ্ছে না? যদিও বেচারা লিংজু এসব নিজের মনেই ভাবছিল, কিন্তু চাওফ্যাং তাকে এত রাগে তাকিয়ে দেখছিল যে লিংজু তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে বলে উঠল, সিনিয়র সিস্টার, আপনার কি ক্ষুধা লাগছে না? আমার তো হঠাৎ ভীষণ ক্ষুধা পাচ্ছে, চলুন কোনো বন্য বিস্ট ধরে রোস্ট করে খাই। এই বলে সে খুব চালাকির সাথে চাওফ্যাংয়ের দৃষ্টি এড়িয়ে সেখান থেকে সরে গেল। কিছুক্ষণ পর অ্যানসেস্টর জুই ইয়াংও বাননেক্রোকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছলেন। বাননেক্রো চারপাশ গভীরভাবে পর্যবেক্ষণ করছিল, আর প্রথমেই তার নজর পড়ে আকামির দেহের ওপর। অবাক হয়ে সে বলে, এই মেয়েটা তো আগেই মারা গিয়েছিল, তাহলে আবার এখানে কিভাবে এলো? বলতে বলতে সে দেহটা ভালো করে পরীক্ষা করতে থাকে, আর নিজেকেই প্রশ্ন করে, তাহলে কি আগের বার আমরা যাকে মেরেছিলাম সেটা তার আসল দেহ ছিল না, নাকি সে কোনোভাবে তখন বেঁচে গিয়েছিল? কিন্তু যদি বেঁচেও থাকে, তাহলে এবার তাকে মারল কে? এভাবে চারদিকে ঘুরে ঘুরে সে প্রশ্ন করতে থাকে। তখন সে অ্যানসেস্টর জুই ইয়াংকে জিজ্ঞেস করে, বস, এই মেয়েটা সত্যিই মারা গেছে তো, নাকি আগের মতো আবার বেঁচে উঠবে? কিন্তু অ্যানসেস্টর জুই ইয়াং কোনো উত্তর দিলেন না। তিনি শুধু হালকা হাসলেন, যেন সবকিছুই বুঝে গেছেন। তখন বাননেক্রো অনুরোধ করে বলল, তাহলে একে ভিট লির মতো সূর্যের সামনে ছুড়ে ফেলুন না, নিজে নিজেই রোস্ট হয়ে মরবে। অ্যানসেস্টর জুই ইয়াং শান্ত গলায় বললেন, এখনের জন্য একে ছেড়ে দাও। তারপর তিনি সোজা এন্ট্রান্স গেটের দিকে এগিয়ে গেলেন। তিনি যতই গেটের কাছে যাচ্ছিলেন, ততই গেটের ভিতরে অদ্ভুত নড়াচড়া শুরু হচ্ছিল, আর তিনি গেটের কাছে পৌঁছতেই যে ব্যারিয়ারের মতো কাজ করছিল সেই গেট নিজে থেকেই খুলে গেল। এটা দেখে বাননেক্রো হতবাক হয়ে গেল, কিন্তু অ্যানসেস্টর জুই ইয়াং রহস্যময় হাসি নিয়ে চুপচাপ ভিতরে প্রবেশ করলেন। বাননেক্রো তার পিছু নিল। ভিতরে প্রুক্তেই তারা একটি স্পিরিট সোল ফরমেশন দেখতে পেল। সেই ফরমেশনের ভেতর থেকে বেরিয়ে আসা স্পিরিচুয়াল চেইনস অসংখ্য সোলকে বেঁধে রেখেছে, আর ফরমেশনের ঠিক মাঝখানে বসে আছে টিয়া লি। সে সেই রহস্যময় হেভেনলি ডার্ক ল্যাডের মতোই এক অদ্ভুত অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত ছিল, আর এখানেই বসে সে ভিট লিকে নিয়ন্ত্রণ করছিল। অ্যানসেস্টর জুই ইয়াংয়ের মুখ আবার কঠিন হয়ে উঠল। টিয়ালি আগেই তার আগমন টের পেয়েছিল। সে কুটিল হাসি দিয়ে বলল, জুই ইয়াং, অবশেষে তুমি চলে এলে। এটাই ছিল ভিট লিয়ের আসল দেহ। আগেরটা ছিল শুধু তার একটি ক্লোন, যা সে নিজের সোল ব্যবহার করে বানিয়েছিল। কিন্তু সেই ক্লোনকে যে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল, তার প্রভাব আসল দেহেও পড়েছিল। তবুও সে সেটা প্রকাশ করছিল না। হঠাৎ তার দেহ কাঁপতে শুরু করল, ঠিক যেমন কষ্ট ক্লোনটি পাচ্ছিল। অ্যানসেস্টর জুই ইয়াং ঠান্ডা গলায় বললেন, তোমার ক্লোন যত কষ্ট পাচ্ছে, তুমি ততটাই পাচ্ছ, মানে তোমরা সংযুক্ত ছিলে। ইন্টারেস্টিং। ভিটলি যন্ত্রণা সহ্য করে আবার হেসে বলল, তুমি ঠিক ধরেছ, কিন্তু তাতে কিছু যায় আসে না। তুমি আমার ট্র্যাপে এসে পড়েছ। এই সামান্য পেইন আমার কাছে কিছুই নয়, আমার শুধু তোমাকেই দরকার ছিল। তার কথা শুনে অ্যানসেস্টর জুই ইয়াংয়ের মুখ রাগে বদলে গেল। ভিট লি হেসে একটি সোল টায়ার বের করল, বলল, এটাকে ভালো করে দেখো। এর এনার্জি অনুভব করলে তোমার অ্যাকশন নেওয়ার ইচ্ছা মুছে যাবে। অ্যানসেস্টর জুই ইয়াং গভীর দৃষ্টিতে দেখে বললেন, এটা পিলুর সোলের অর্ধেক অংশ, বাকি অংশ কোথায়? ভিটলি অট্ট হাসি দিয়ে বলল,
তুমি এখনও ফরমেশন ভালো করে দেখোনি। সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল চেঞ্জের ভিতর থেকে বহু স্পিরিট প্রকাশ পেল। সবগুলোই বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু বাধা। সে বলল, এগুলোই পিলুর সোলের অংশ। এটা শুনে অ্যানসেস্টার জুই ইয়াংয়ের দেহ থেকে ভয়ঙ্কর ডিভাইন এনার্জি মুক্তি পেতে লাগল। পুরো ড্র্যাগন অভ্যাস কেঁপে উঠল। বাননেক্রো ভয়ে কেঁপে উঠল। ভিটলিও মুহূর্তের জন্য বিচলিত হলেও আবার হাসল। তুমি এক ডিসাইপেলের জন্য এত দূর এসেছ, পুরো আপার ডোমেন ধ্বংস করেছ। তোমাকে বোকা বলবো না সাহসী বলবো বুঝতে পারছি না, কিন্তু জানি তার সোল ফেরত পেতে তুমি সব করবে। তাই যদি পিলুর সোল অক্ষত ফেরত চাও, তাহলে আমার কথা মানতে হবে। বাননেক্রো রেগে চিৎকার করে বলল, আমাদের বোকা ভেবেছ? সব সোল পিলুর নয়, শুধু তার অরা চাপানো হয়েছে। এসব বাচ্চাদের খেলা বন্ধ করো। ভিটলি হেসে বলল, ঠিক আছে, সত্যি বলি, আমি পিলুর সোল রিফাইন করে শক্তি বাড়িয়েছি, আর এই ফরমেশন বিশেষভাবে তান ইনসেটের ডিসাইপেলদের জন্য তৈরি। তোমরা নিজেরাই এখানে আসনি, আমরা বাধ্য করেছি। একবার ভেতরে ঢুকলে কোনো পাওয়ার ব্যবহার করা যায় না। সে আবার হাসতে লাগল। বাননেক্রো তাচ্ছিল্য ভরে বলল, তোমার তথাকথিত আল্টিমেট ফরমেশন যদি আমার পাওয়ার সাপ্রেস করতে না পারে, তাহলে আমার বস তো তোমার ধারণার বাইরে। বলে সে নিজের স্পিরিচুয়াল অরা মুক্ত করতে লাগল, কিন্তু তার শিখরে পৌঁছানোর আগেই এক অদ্ভুত এনার্জি নেমে এসে তার স্পিরিচুয়াল এনার্জি সম্পূর্ণ কেটে দিল। হতবাক হয়ে সে বলল, এটা কি? মনে হচ্ছে আমার এনার্জি কখনো ছিলই না। শুধু তার নয়, লিংজু আর চাওফ্যাংয়েরও স্পিরিচুয়াল এনার্জি পুরোপুরি সাপ্রেস হয়ে গেছে। তারা কেউই নিজেদের স্পিরিচুয়াল এনার্জি সামান করতে পারছিল না। এটা দেখে চাওফ্যাংও হতবাক হয়ে বলল, বিশ্বাসই হচ্ছে না, এই ফরমেশন সত্যিই আমাদের সবার পাওয়ার সাপ্রেস করে দিয়েছে। লিংজুও গম্ভীর হয়ে বলল, তুমি ঠিকই বলছ, আমি যতটা ভেবেছিলাম এই ফরমেশন তার থেকে অনেক বেশি অদ্ভুত। এখন জুনিয়র ব্রাদার কি করবে কে জানে, সে তো একেবারে ফরমেশনের ভেতরেই দাঁড়িয়ে আছে। অন্যদিকে অ্যানসেস্টার জুই ইয়াং আগেই নিজের এনার্জি ব্যবহার করছিলেন না, তাই বোঝাই যাচ্ছিল না তার শক্তিও সাপ্রেস হয়েছে কিনা। কিন্তু তিনি সেটা পরীক্ষা করারও চেষ্টা করলেন না, বরং শান্ত গলায় টিয়ালিকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? টিয়ালি কুটিল হাসি দিয়ে বলল, তোমার ডিসাইপেল পিলু আমাদের পুরো ক্ল্যানকে ভয়ঙ্কর ক্ষতি করেছে। আজ আমরা এই আন্ডারগ্রাউন্ডে ট্র্যাপ হয়ে প্রতিদিন যে টর্চার সহ্য করছি, তার একমাত্র কারণ তোমার সেই ডিসাইপেল পিলু। কথা বলতে বলতেই ভিটলির আবার কাশি উঠে গেল। তার অবস্থা সত্যিই খারাপ ছিল। সে সোল টায়ারের দিকে তাকিয়ে বলল, পিলুর সোল ব্যবহার করে আমি শক্তি বাড়িয়েছিলাম, কিন্তু তার ফলেই পুরো ক্ল্যান সহ এখানে চিরতরে ট্র্যাপ হয়ে গেছি। তবুও হার মানিনি। নিজের সব শক্তি দিয়ে এমন একটি বিশেষ ফরমেশন তৈরি করেছি যাতে তান লনসেটের যে কোনো ডিসাইপেলকে ট্র্যাপ করা যায়। যতই শক্তিশালী হোক, ভেতরে ঢুকলেই কোনো পাওয়ার ব্যবহার করতে পারবে না। তুমি তো দেখেছ। সে হেসে বলল, জানো এত কষ্ট করেছি কার জন্য? শুধু তোমার জন্য জুইয়াং। পিলু মারা যাওয়ার আগে বলেছিল তার মাস্টার একদিন প্রতিশোধ নিতে আসবে। আমিও সেই দিনের অপেক্ষায় ছিলাম। পিলুর সোল আমাকে এমন পাওয়ার দিয়েছে যা আমি কখনো কল্পনাও করিনি। ভাবো তো, সে ছিল একটা সাধারণ ডিসাইপল, তবুও তার সোল রিফাইন করে আমি এত শক্তি পেয়েছি। আর যদি আমি তোমার সোল রিফাইন করি, টান লনসেটের লর্ডের সোল, তাহলে কি শক্তি পাবো সেটা ভাবতেও পারছি না। তার চোখ লোভে জ্বলজ্বল করছিল। আমি তোমার সোল চাই। তোমার সোল পাওয়ার দিয়ে আমাদের ওপর লাগানো কার্স সরাবো। শুধু তাই নয়, তোমাদের সোল স্কিলসও চাই। সেই স্কিলস পেলে প্রথমে নাথ লমকে হাঁটু গেড়ে বসাবো, তারপর পুরো ডিপ ইউনিভার্স শাসন করব। তখন যত শক্তিশালী কাল্টিভেটর বা গডই আসুক, তারা আমার পায়ের ধুলোরও যোগ্য হবে না। সে উত্তেজনায় বাতাসে ভেসে উঠল। তারপর এম্পার জনের কাছ থেকে প্রতিশোধ নেব। এরপর টান লনসেট দখল করে আমি হব নতুন লর্ড। তোমরা সবাই হবে আমার দাস, আমার কুকুর। এই বলে সে নিজের ভয়ঙ্কর ডিমন অরা মুক্ত করতে লাগল। তার কথা শুনে চাও ফ্যাং রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করল, সে আমাদের টান লনসেটকে হুমকি দিচ্ছে। আজ পর্যন্ত কেউ এমন সাহস দেখায়নি। একটা তুচ্ছ কাল্টিভেটর এত বড় কথা বলছে। এগোতে চাইলে লিংজু তার হাত ধরে থামালো। থামুন সিনিয়র সিস্টার, আপনি এখনও আমার ছোট ভাইকে বোঝেননি। সে 5 বছর বয়সে নিজের 0.1 শক্তি দিয়ে আমাকে হারিয়েছিল। হাজার হাজার বছর কেটে গেছে,
কিন্তু আমি এখনও তার আসল শক্তি দেখিনি। সে শত্রুদের শেষ করতে শুধু কি ব্যবহার করে। মাত্র একবার মাস্টারের আদেশে আমি তার সামান্য শক্তি দেখেছিলাম। সেই ভয়ঙ্কর দৃশ্য আজও ভুলতে পারিনি। ভাগ্য ভালো সে নিজের অতীত ভুলে গেছে, না হলে 9th রেলম তো দূরের কথা, পুরো সুপ্রিম ইউনিভার্স ধ্বংস হয়ে যেত। এমনকি মাতা জুজি ইয়ানও তার রাগকে ভয় পেতেন। তাই প্রার্থনা করো জুই ইয়াং যেন রেগে না যায়, কারণ সে রেগে গেলে কিছুই অবশিষ্ট থাকবে না। চাও ফাং উত্তেজিত হয়ে তাকিয়ে রইল। অন্যদিকে অ্যানসেস্টর জুই ইয়াং শান্ত গলায় বললেন, ও তাহলে এটাই তুমি চাও? ভিটলি হাসল। হ্যাঁ, বেশি চালাকি করো না। তোমার জীবন আর মৃত্যু এখন আমার হাতে। আমার প্রথম আদেশ, নিজেকে স্যাক্রিফাইস করে আমার অ্যালায়েন্সকে সেই ভয়ঙ্কর কার্স থেকে মুক্ত করো। তার কথা শুনে অ্যানসেস্টর জুই ইয়াংয়ের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তোমার ক্ল্যানের উপর থাকা কার্স সরাতে চাও? যদি এটাই চাও তাহলে সেটাও করে দিচ্ছি। এই বলে তিনি হঠাৎ পা মাটিতে আঘাত করলেন। মুহূর্তেই ভয়ঙ্কর ডিভাইন এনার্জি মুক্তি পেল। পুরো ড্র্যাগন অভ্যাস আবার কেঁপে উঠল। আল্টিমেট ফরবিডেন ফরমেশনের ভেতরে ফাটল ধরল। টিয়ালি কিছু বোঝার আগেই এক বিশাল এনার্জি ব্লাস্টে তার তথাকথিত শক্তিশালী ফরমেশন এক আঘাতে ধ্বংস হয়ে গেল। যেসব রেমনেন্ট সোল সে ট্র্যাপ করে রেখেছিল সব মুক্ত হয়ে গেল। এটা দেখে ভিটলির নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। হতে থাকা পরিস্থিতিটা যেন কারোর বোধগম্যজ হচ্ছিল না। এখানে আসলে কি ঘটছে? চারপাশে দৃশ্য দেখে চাও ফাং আর লিন জিয়ের আনন্দের তো কোনো সীমাই ছিল না। তবে চাও ফাং একই সঙ্গে বিস্মিতও দেখাচ্ছিল। কিভাবে জেইয়াং সেই প্রেসিং ফরমেশনের মধ্যেও নিজের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করতে পারল? অন্যদিকে দেখা গেল সেই বিপজ্জনক এনার্জি ব্লাস্টের প্রভাবে মাটির একেবারে মাঝখানে একটা বিশাল গহ্বর তৈরি হয়েছে, যার নিচে ছিল এক পুল, আর সেই পুলের ভেতরেই ভিটলি এর সদস্যদের বন্দি করে রাখা হয়েছিল। এদিকে অ্যানসেস্টর জু ইয়াং আবার সেই বানি ক্রোয়ের উপরে এসে দাঁড়িয়েছিল, আর ওপর থেকে ভিটলি এর সদস্যদের গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। যদিও ভিটলিয়ের নির্দেশ অনুযায়ী অ্যানসেস্টর জু ইয়াং নিজের ডিফেন্সিভ স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে শান দাওলিয়ের শরীরে জমে থাকা কাস অর্থাৎ সেই মাদকীয় শক্তি দূর করে দিয়েছিল, তবু শান লিয়ের মুখে কোনো আনন্দের ছাপ ছিল না, বরং বিস্ময় আর অবিশ্বাসে সে তাকিয়ে রইল। দ্রুততার সঙ্গে সে অ্যানসেস্টর জুই ইয়াংয়ের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি তোমার স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করলে কিভাবে? আমার ফরমেশনের প্রভাবে তো সেটা সিল হয়ে গিয়েছিল। তারপরও কিভাবে আমার ফরমেশন ধ্বংস করে দিলে? তোমার মধ্যে কি এমন ম্যাজিক্যাল পাওয়ার আছে যা আমার ফরমেশনকেও দমিয়ে রাখতে পারল না? এই প্রশ্নে শান্ত ঠান্ডা স্বরে অ্যানসেস্টর জুই ইয়াং উত্তর দেয়, তোমার মতো কাল্টিভেটরের সঙ্গে লড়তে গেলে আমার এনার্জি ব্যবহার করার দরকার পড়ে না। আমি শুধু এক পা এগিয়েছিলাম, সেটাই যথেষ্ট। এই কথা শুনে ভিটলি যেন হতবাক। অ্যানসেস্টর জুই ইয়াং এত কিছুই করে ফেলেছে শুধু নিজের ফিজিক্যাল পাওয়ার দিয়ে। যদি সে স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করত তাহলে ফলাফল কি হতো কেউই কল্পনা করতে পারত না। এদিকে ভিট অ্যান্ড দাওলির বাকি সদস্যরাও মুক্ত হয়ে গেছে, ফলে ভিটলিয়ের মনোবল বাড়ল অনেক গুণ। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে আদেশ দিল, জুইয়াকে শেষ করে দাও। নেতার কথা শুনে ভিট দাওলির সব সদস্য তীব্র গতিতে নিজেদের এনার্জি ব্যবহার করে অ্যানসেস্টর জুই ইয়াংয়ের ওপর আক্রমণ চালাতে এগিয়ে আসে। তাদের দেখে অ্যানসেস্টর জুই ইয়াং ঠান্ডা স্বরে বলল, ডেস্ট্রয়। শব্দটি উচ্চারণ হতেই দৃশ্য জমে গেল। ভিট অ্যান্ড দাওলির সবাই এক মুহূর্তে স্থির হয়ে গেল। তারপর এক বিশাল এনার্জি ব্লাস্টের সঙ্গে তাদের দেহ ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হল। অর্থাৎ অ্যানসেস্টর জুই ইয়াং তাদের অস্তিত্বকেই মুছে দিয়েছে। সবাই ধ্বংস হয়ে গেলে অ্যানসেস্টর জুই ইয়াং তান লিয়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, দেখো, যেমন তুমি চেয়েছিলে আমি তোমার তান দাওলি লিগ অ্যালায়েন্সকে সেই ক্যাস অর্থাৎ মদ্যবাঁধন থেকে চিরতরে মুক্ত করে দিয়েছি। অন্যদিকে ট্যানলি নিজের লোকদের এইভাবে ছাই হয়ে যেতে দেখে ভয়ে কাঁপতে শুরু করল। ছুটে গিয়ে মুঠো ভর্তি ছাই ধরে কাঁদতে লাগল, না না, তোমরা সবাই আমাকে ফেলে যেতে পারো না। চিৎকার করতে করতে সে প্রায় ভেঙে পড়ল, আর অ্যানসেস্টর জুই ইয়াংয়ের দিকে তাকিয়ে বলল, আমি এমনটা চাইনি। এভাবে মুক্ত করারে কেমন পদ্ধতি? ট্যান ডাওলির লোকদের এমন মৃত্যু দেখে চাও ফাং আর লিন জিয়ের আনন্দ যেন আরও বেড়ে গেল। এমনকি চাও ফাং উত্তেজিত কণ্ঠে বলে উঠল,
এবার তো মজা হলো। আমি জানতাম যদি মাস্টার জু জিয়ান নিজে ইয়াংকে আমাদের ট্যালন সেক্টের লর্ড বানান তবে নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু আছে। যেভাবে সে ভিট ডাউলিকে শেষ করেছে তেমন কাজ শুধু ট্যালন সেক্টের লর্ডই করতে পারে। তারপর চাওফাং হাসতে হাসতে যোগ করল, আর সবচেয়ে দারুণ ব্যাপার, তোমার ভাইয়ের মেথডস একদম সেই রকমই, নিষ্ঠুর, শক্তিশালী, ঠিক যেমন একজন সেক্ট লর্ডের হওয়া উচিত। এই সব বলে চাওফাং যেন আনন্দে ভাসছিল। অন্যদিকে অ্যানসেস্টার জুই ইয়াং ভিটলিয়ের কাছে এগিয়ে এসে শান্ত গলায় বলল, তুমি যে ফরমেশন ব্যবহার করছিলে আমাদের স্পিরিচুয়াল এনার্জি সাপ্রেস করতে, আমি জানি তোমার নিজের ক্ষমতা এতটা নয়, তুমি নিজে এটা স্থাপন করতে পারোনি, তাহলে নিশ্চয়ই তোমার পেছনে কেউ আছে, বলো কে সে? এই প্রশ্নে ট্যানলি হেসে উত্তর দিল, তুমি আমার প্রাণ নিলেও আমি তাদের নাম বলবো না, তুমি কখনো জানতে পারবে না তারা কারা, আর চিরকাল তোমার ডিসাইপলের মৃত্যুর প্রতিশোধে জ্বলবে। এই কথা শুনে অ্যানসেস্টার জুই ইয়াং ঠান্ডা গলায় বলল, মনে হচ্ছে তুমি এভাবে মানবে না। তারপর হঠাৎ নিজের ডিভাইন স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে সে হাত রাখল ট্যানলিয়ের মাথায় আর বলল, সোল ডিসার্চ। এই শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে অ্যানসেস্টার জুই ইয়াং ভিটলিয়ের জীবনের সব স্মৃতি দেখতে পেল, আর যাকে সে খুঁজছিল সেই হেভেনলি ডার্ক লর্ড, তাকে সে বারবার দেখতে পেল। দেখতে দেখতে বোঝা গেল সে প্রায় ট্যানলিয়ের মতোই দেখতে, শুধু ডান হাতে এক অদ্ভুত চিহ্ন খোদাই করা। এই চিহ্নই এখন অ্যানসেস্টার জুই ইয়াংকে নিয়ে যাবে সেই ব্যক্তির কাছে যে আসলেই পিলুর প্রকৃত হত্যাকারী। সব কিছু জেনে অ্যানসেস্টার জুই ইয়ং শান্ত স্বরে বলে উঠল। অ্যানসেস্টার জুই ইয়ং ঠান্ডা স্বরে ভিটলিকে বলল, এখন তুমি আমার কোনো কাজের নও, তাহলে এখানে বেঁচে থেকে করবে কি? তোমার ক্লোনের কাছে ফিরে যাও আর তার সঙ্গে মিলে চিরকাল তৃষ্ণা আর যন্ত্রণায় পুড়তে থাকো। এই কথা বলেই অ্যানসেস্টার জুই ইয়ং আবারও উচ্চারণ করল, ডেস্ট্রয়। আর এই শব্দের সঙ্গে সঙ্গেই দেখা গেল ভিটলিয়ের আসন দেহ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। তবে ভিটলি চতুরতার সঙ্গে নিজের দেহের ভেতরে আরও 2টি ক্লোন লুকিয়ে রেখেছিল, কিন্তু অ্যানসেস্টার জুই ইয়ং এক একে তাদেরও ধ্বংস করে ফেলল। শেষ পর্যন্ত তার প্রকৃত দেহটিকেও পুরোপুরি মুছে দিল। দেহ ধ্বংস হতেই তীব্র এক এনার্জি ব্লাস্টের বিস্ফোরণ ঘটল, আর তার দেহ বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে তার সোল নিজে থেকেই ক্লোনের দিকে ছুটে গিয়ে মিশে গেল। অর্থাৎ এখন সে চিরদিনের জন্য যন্ত্রণায় বন্দী। তার মৃত্যুর পর দেখা গেল সেই সোল টিয়ারও আবার অ্যানসেস্টার জুই ইয়ংয়ের হাতে ফিরে এসেছে। অ্যানসেস্টার জুই ইয়ং গভীরভাবে সেটির দিকে তাকিয়ে রইল। অন্যদিকে চাওফাং সব কিছু দেখে উত্তেজিত গলায় বলে উঠল, ঘৃণ্য মানুষটা, আমাদের ট্যালন সেক্টের ডিসাইপেলকে হত্যা করার দুঃসাহস করেছিলে তুমি? এমন পরিণতি তোমার প্রাপ্য ছিল। এই বলে চাওফাং হঠাৎই সামনে এগিয়ে গেল। তাকে দেখে লিনজি প্রশ্ন করল, সিনিয়র সিস্টার, আপনি এখন কোথায় যাচ্ছেন? চাওফাং রাগে কাঁপা কণ্ঠে উত্তর দিল, যে মানুষটা পিলুকে মেরেছিল আমি তাকে খুঁজে বের করব, নিজের হাতে তাকে শাস্তি দেব, তার দেহের 1000 টুকরো না করা পর্যন্ত আমার শান্তি আসবে না। এই বলে চাওফাং ক্রোধে উন্মত্ত হয়ে এগিয়ে গেল। লিনজি মাথা নেড়ে নরম হাসিতে বলল, আমি একদম ঠিকই বলেছিলাম, এই নারীদের বোঝা সত্যিই আমাদের সাধ্যের বাইরে। কিছুক্ষণ আগেই বলছিল যে সে ট্যালন সেক্টের সদস্য নয়, তাই সে ট্যালন সেক্টের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, আর এখন সে নিজেই তার ডিসাইপেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চলেছে। এমনটা ভেবে লিনজি মাথা দুলিয়ে চৌফাংয়ের পেছনে হাঁটা দিল। অন্যদিকে ভিটলিয়ের সোল সেখানে ভাসতে ভাসতে আবার নিজের ক্লোনের সঙ্গে যুক্ত হলো, যেখানে অ্যানসেস্টার জুই ইয়াং তাকে চিরস্থায়ী শাস্তিতে বেঁধে রেখেছিল। আর তা ঘটতেই দেখা গেল কিছু মর্টাল কাল্টিভেটর সেখানে নিজেদের ফায়ার এনার্জি ব্যবহার করে তাকে আবার জ্বালাতে শুরু করেছে। সূর্য তখন অনেক আগেই অস্ত গেছে, কিন্তু এম্পারার জুন এবং তার সঙ্গীরা তখনও সেই পুড়িয়ে দেওয়ার প্রক্রিয়ায় মগ্ন ছিল। এখন যেহেতু তার রিয়েল সোলও ক্লোনের সঙ্গে মিশে গেছে, তার যন্ত্রণাও বহুগুণে বেড়ে গেছে। তাই ভিটলি কষ্টে চিৎকার করে অ্যানসেস্টার জুই ইয়াংয়ের নাম নিয়ে মিনতি করতে লাগলো, জুই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমন ভুল আর কখনো করব না। আপনি চাইলে আমি আপনাকে সেই ব্যক্তির নামও বলে দিতে পারি যিনি আমাকে এই সব করতে বাধ্য করেছিলেন। ভিটলিয়ের এমন আর্তনাদ দেখে এম্পারার জুন হেসে বলল, অর্থাৎ অ্যানসেস্টার জুই ইয়াং তার রিয়েল বডিকেও ডিস্ট্রয় করে ফেলেছে, তাই তো এখন এত যন্ত্রণায় ছটফট করছে।
এই কথা বলেই এম্পারার জুন সহ বাকি সবাই অ্যানসেস্টার জোই ইয়াংয়ের সামনে নতজানু হয়ে শ্রদ্ধা জানালো, মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর এম্পারার জুন নিজের সঙ্গীদের নির্দেশ দিল, ফ্লেম এনার্জি আরও বাড়াও। অন্যদিকে অ্যানসেস্টার জোই ইয়াং তখনও সেই সোল টিয়ারের দিকে তাকিয়েছিল, নীরব, গভীর, অটল দৃষ্টিতে। এভাবেই এই অবিশ্বাস্য এপিসোড শেষ হয়ে গেল। গাইজ, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।